এই জীব অনুজ, জীবের জন্য মেন দরকার হচ্ছে আমার কোষ। সে এখন সজীব কোষ হোক আর নির্জীব কোষ হোক, তাহলে সেই কোষগুলি গঠনকারী কণাগুলি কি কি, সেগুলি হচ্ছে দেখো, এক নম্বর হচ্ছে প্রোটিন আমরা পড়েছি, কার্বোহাইড্রেট, লিপিড আর হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, আমরা এই কয়েকটা এই ফ্যাট বা লিপিড আমরা একসাথে পড়ি, লিপিডটা লিকুইড অবস্থায় থাকে আর ফ্যাটটা থাকে কঠিন অবস্থায়। ঠিক আছে, কিন্তু জিনিস দুইটার একই। তাহলে প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড আর হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড তোমরা পড়েছো যেটা ডিএনএ আরএনএতে, আমরা এখানেও দেখবো। লিপিডটা সম্পর্কে খুব বেশি দরকার পড়বে না, আমাদের মেইনলি এই চ্যাপ্টার বলতে আমরা প্রোটিন আর কার্বোহাইড্রেট। ঠিক আছে, তাহলে এই প্রোটিন মানে আমরা যে প্রোটিনটা জানি, আর এই কার্বোহাইড্রেট মানে এটা হচ্ছে শর্করা। আর শর্করা আমরা সব থেকে ভালো বুঝি হচ্ছে সালোক সংশ্লেষে, যেখানে হচ্ছে প্রথম যে গ্লুকোজটা তৈরি হয় কার্বন মনোক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে জলযুক্ত হয়ে। তাহলে কার্বোহাইড্রেট দেখো, এই কার্বোহাইড্রেটটা কি বলছে, কার্বোহাইড্রেট বলছে একাধিক হাইড্রোক্সিল মূলক সম্পন্ন অ্যালডিহাইড বা কিটোন। তাহলে একাধিক কি বলছে, হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড বা কিটোন। ঠিক আছে, তাহলে আমরা সবার প্রথম যে কার্বোহাইড্রেটটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে আমাদের এই গ্লুকোজ। তাহলে গ্লুকোজটাকে আমরা দেখিনি, তাহলে গ্লুকোজের সংকেত আমরা জানি, গ্লুকোজের জায়গাটা খুব কম রেখেছি, গ্লুকোজ এটা একটা। আর এটার একটা দেখো অথবাও একটা সংজ্ঞা দেওয়া আছে, যেসব যৌগের আদ্র বিশ্লেষণে একাধিক OH গ্রুপ যুক্ত অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয়। আলটিমেটলি কথা কি, যে সমস্ত কার্বোহাইড্রেট গুলি থেকেই বলছে OH থাকবে এবং সেগুলি কি অ্যালডিহাইড বা কিটোন, তাদের আমরা বলছি কি কার্বোহাইড্রেট। তাহলে গ্লুকোজ, গ্লুকোজের সংকেত আমরা জানি C6H12O6। তাহলে অ্যাকচুয়ালি এই সংকেতটা কি, এই সংকেতটা হচ্ছে এরকম, দেখো তোমরা এটা অনেকদিন আগে দেখেছো, CH2OH, এখানে OH, এখানে OH, এখানে OH, এখানে OH। ঠিক আছে, আর এটা হচ্ছে CHO, এটা H, এটা OH, মানে তিনটা OH ডান দিকে, যে উপর থেকে যে 2 নাম্বার OHটা সেটা হচ্ছে বাঁ দিকে। এটাকে আমরা বলছি হচ্ছে কি গ্লুকোজের সংকেত। তাহলে এখানে দেখো অ্যালডিহাইড গ্রুপ আছে, ঠিক আছে, আর এখানে হাইড্রোক্সিল গ্রুপ আছে, দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে একাধিক আছে হাইড্রোক্সিল মূলক আর আছে হচ্ছে আমার অ্যালডিহাইড, এটার নাম হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে, আরেকটাকে আমরা পাবো সেটা হচ্ছে ফ্রুক্টোজ। অ্যালডিহাইড বা কিটোন বলছে না, এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। তাহলে এবার তাহলে কিটোনিক একটা দেখি, কিটোনিকটা হচ্ছে এরকম, CH2OH, C ডবল বন্ড O, এটা হচ্ছে ফ্রুক্টোজ, এটার নাম কি ফ্রুক্টোজ। দেখো এখানে একটা এই কিটোনিক গ্রুপ আছে। ঠিক আছে, তাহলে এই গেল আমার গ্লুকোজ আর হচ্ছে ফ্রুক্টোজ। তাহলে এখানে দেখো একাধিক OH গ্রুপ আছে, এটারও সংকেত কিন্তু C6H12O6। দেখো C6H12, 1 2 3 4 5 6, 6টা কার্বন, হাইড্রোজেন গুণ 2 1 3 4 5 6 7 8 9 9 3 12, আর অক্সিজেন দেখো 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে এই ফ্রুক্টোজটা হচ্ছে একটা কিটোনিক কার্বোহাইড্রেট আর গ্লুকোজটা হচ্ছে একটা অ্যালডিহাইড কার্বোহাইড্রেট উইথ অ্যালডিহাইড গ্রুপ। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এবার আমরা সালোক সংশ্লেষ থেকে প্রথমে আমরা দেখে নিই, সালোক সংশ্লেষে কি বলছে দেখো, যে N মলিকিউল কার্বন ডাইঅক্সাইড এবং M মলিকিউল জল যদি যুক্ত হয় ক্লোরোফিলের উপস্থিতিতে, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি কার্বোহাইড্রেট, যেটাকে আমরা সংক্ষেপে CnH2n হোল M দিয়ে প্রকাশ করছি। যেরকম আমরা প্রথমটাই দেখছিলাম, যেরকম সুক্রোজে দেখবো C6H12 আর C12H22O11। ঠিক আছে, তাহলে এটা আমরা H2 করে যদি আমি সুক্রোজ বলি, সুক্রোজের সংকেতটা কিরকম, C12H22O11। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি C12H2O N211। এর জন্য এটাকে N দিয়ে প্রকাশ করছে, এটাকে M দিয়ে প্রকাশ করছে, যে M অণু জল যাচ্ছে আর N অণু হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা লিখি, যেরকম এখানে আমরা C6H12O6 আমরা এরকম লিখতে পারি C6H2O6,
তাহলে এখানে NO6 MO6, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের গ্লুকোজ, বা আমরা বলতে পারি এটা হচ্ছে কার্বোহাইড্রেটের বেসিক সংজ্ঞা। এবার কার্বোহাইড্রেটকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারবো। এদের স্বাদের ভিত্তিতে ভাগ করতে পারি, এদের হাইড্রোলিসিসের ভিত্তিতে ভাগ করতে পারি, মানে আদ্র বিশ্লেষণের ভিত্তিতেও ভাগ করতে পারি। যে কার্বোহাইড্রেটগুলি যেরকম আমরা কি খের খাই, কেন খের খাইতে পারি না, গরু খায়, তাহলে সেলুলোজ থাকে। তাহলে এই সেলুলোজ গুলো আমরা কি করতে পারি, আমাদের বডিতে যে এনজাইম গুলি আছে সেইটাকে ভাঙতে পারে না। এই সেলুলোজটার মধ্যেও কিন্তু গ্লুকোজই থাকে, এন সংখ্যক গ্লুকোজ থাকে। সেই গ্লুকোজ গুলো আমাদের এই যে বন্ড গুলো সেটা ভাঙতে পারে না হচ্ছে আমাদের বডির এনজাইম গুলি সেলুলোজের, ঠিক আছে। কিন্তু আমরা কোনটা খাই, ভাত খাই। তাহলে এটা কিসের একটা প্রাণীজ, তাহলে প্রাণীজ কার্বোহাইড্রেট কি আছে, স্টার্চ, যেটা আমরা খাবার থেকে পাই। তাহলে এই স্টার্চটা আমরা ভাঙতে পারি, আমি পরে আসবো, ঠিক আছে। তাহলে এই স্টার্চ বা সেলুলোজ, আমরা সেলুলোজ খেতে পারি না কারণ আমাদের বডি সেলুলোজটাকে ভাঙতে পারে না, কিন্তু স্টার্চটাকে ভাঙতে পারে। এবং স্টার্চ এবং সেলুলোজ এই দুইটারই কিন্তু বেসিক ইউনিট কিন্তু গ্লুকোজ, মানে ভাঙে ভাঙে আলটিমেটলি কোথায় আসবে, গ্লুকোজে আসবে। যেরকম প্রোটিন গুলো ভাঙতে ভাঙতে শেষে আসবে অ্যামাইনো অ্যাসিড, ঠিক একই রকম কার্বোহাইড্রেট গুলো ভাঙতে ভাঙতে শেষে গ্লুকোজে আসে, যেগুলি খাই আর কি। আরো অন্যান্যতেও আসে, আমরা সেটা পরবর্তীতে আসি। তাহলে কার্বোহাইড্রেটকে আমরা প্রথমে স্বাদের ভিত্তিতে ভাগ করব হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে শর্করা, একটা হচ্ছে অশর্করা, ঠিক আছে। যেরকম বলছে কেলাসাকার, মিষ্টি, জলে দ্রাব্য, যেরকম গ্লুকোজ, সুক্রোজ। সুক্রোজটা কি, যেটা আমরা চিনি, যেটা জানি চিনির নামে হচ্ছে সুগার, বা এটা সুক্রোজ বলে এটাকে, ঠিক আছে। তাহলে শর্করা আর একটা হচ্ছে অশর্করা, এটা হচ্ছে তাহলে আমরা দেখলাম একটা মিষ্টি, জলে দ্রাব্য, গ্লুকোজ, সুক্রোজ, আর অশর্করাতে আমরা দেখলাম। তাহলে তারা উল্টা, এটা কেলাসাকার কোনো স্ট্রাকচারই থাকবে না, মিষ্টি হবে না। আমরা খেয়ার যে খালি চাবাবো, খেয়ার যদি চাবাই আমাদের মিষ্টি লাগবে? খেয়ার খাইছো কোনোদিন? কাঁচা অবস্থায় থাকবে, শুকাইলে পরে আর থাকে না, এই জন্য খেয়ার বলছি তো। খেয়ার শুকনো হইলে খেয়ার বলে, ধান গাছ বলি না, খেয়ার বলছি। তাহলে অশর্করা যেটা, সেগুলো যেহেতু আমরা মানে গ্রামের লোক, আমরা খেয়ারটাকে চিনি আর কি, ঠিক আছে। তাহলে শর্করা অশর্করা এটা হচ্ছে স্বাদের ভিত্তিতে, ঠিক আছে। তাহলে একটা মিষ্টি লাগবে, এটা মিষ্টি লাগবে না, তাহলে সে কি কি, গ্লুকোজ, সুক্রোজ, এগুলি হচ্ছে আমাদের স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেট, শর্করা। আচ্ছা, এবার আসি তাহলে আদ্র বিশ্লেষণের ভিত্তিতে। আদ্র বিশ্লেষণ মানে কি, যে এটা ভাঙতে ভাঙতে আলটিমেটলি কোথায় আসবে, ঠিক আছে। যেরকম এরকম হতে পারে যে একটা লাড্ডু, মিষ্টির লাড্ডুগুলো, এটা যদি ভাঙি তাহলে অনেকগুলো মিষ্টি দানা পাবো, একটা একটা করে বুন্দিয়া পাবো। তো একটা লাড্ডু ভাঙলে আমি এন সংখ্যক বুন্দিয়া পাবো, ঠিক আছে। এইবার সেটা ডিপেন্ড করবে যে কতগুলি বুন্দিয়া পাচ্ছি। যদি একটা লাড্ডু থেকে একটা বুন্দিয়া পাই তাহলে একরকম কার্বোহাইড্রেট। যদি এমন একটা লাড্ডু ভাঙলাম যেখান থেকে আমি দুইটা পাইলাম, ওইটা একরকম। যদি একটা বুন্দিয়া থেকে তিনটা এরকম বুন্দিয়া পাই তাহলে তিন নাম্বার, ঠিক আছে। এইভাবে এদের আমরা ভিত্তিতে ভাগ করবো আদ্র বিশ্লেষণের ভিত্তিতে। যদি কার্বোহাইড্রেট ভাঙে যদি একটা মাত্র জিনিস পাই তাহলে আমরা বলবো এটাকে মনোস্যাকারাইড, ঠিক আছে। মানে একটা বা একরকম, যেরকম আমরা বলছি স্টার্চ তুমি ভাঙো, সেলুলোজ তুমি ভাঙো, তাহলে এরা কি হবে, এরা গিয়ে ওই গ্লুকোজেই এসে থাকবে, ঠিক আছে। তাহলে ওরা হচ্ছে মনোস্যাকারাইড, মানে বা বলতে পারি এটা একাই, যেরকম গ্লুকোজ, ফ্রুক্টোজ, এরা একাই থাকে, C6H12O6, ঠিক আছে। এদের ভাঙলে আর এদের ভাঙার কিছু নাই, এরা বেসিক ইউনিট এটাই। গ্লুকোজ, ফ্রুক্টোজ আর ভাঙে না, আদ্র বিশ্লেষণে আর ভাঙে না। আমরা অন্যভাবে ভাঙতে পারি, আমি গ্লুকোজ ফ্রুক্টোজকে ভেঙে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আমি আলাদা করতে পারি। কিন্তু যদি কার্বোহাইড্রেট হিসাবে দেখো তাহলে গ্লুকোজ হচ্ছে বেসিক ইউনিট। যেগুলো শুধু গ্লুকোজ সেটা হচ্ছে মানে মনোস্যাকারাইড, গ্লুকোজকে ভাঙা যাবে না, এটা বেসিক, ঠিক আছে। এবার আদ্র বিশ্লেষণ করে যদি দেখি যে আমি ওইখানে একটা গ্লুকোজ পাচ্ছি, একটা ফ্রুক্টোজ পাচ্ছি, তাহলে সেটা হবে গিয়ে দুইটা পলিস্যাকারাইড। যেরকম আমি সুক্রোজকে ভাঙছি, C12H22O11, এটাকে যদি আমি ভাঙি
আর্দ্র বিশ্লেষণ করি, আর্দ্র বিশ্লেষণ। তাহলে আমি এখান থেকে পাবো C6H12O6 প্লাস C6H12O6। তার মানে এখান থেকে আমি এখনো পাচ্ছি গ্লুকোজ, আর এখনো পাচ্ছি আমি ফ্রুক্টোজ। তাহলে এই সুক্রোজটা তাহলে কি, সুক্রোজটা তাহলে ভেঙে কয়টা তৈরি করছে? দুইটা তৈরি করছে। তাহলে একটা গ্লুকোজ পাচ্ছে, একটা ফ্রুক্টোজ, তাহলে দুইটা ইউনিটে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি অলিস্যাকারাইড বা পলিস্যাকারাইড। এবার পলিস্যাকারাইডের মধ্যে যাদের হচ্ছে সংখ্যাটা 2 থেকে 10-এর মধ্যে থাকে তাদেরকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। এখানে প্রত্যেকটাই দেওয়া আছে দেখো, অলিগোস্যাকারাইড যাদের হচ্ছে 2 থেকে 10টা মনোস্যাকারাইড উৎপন্ন করতে পারে। মনোস্যাকারাইড মানে ওইটাই, ও গ্লুকোজ ফ্রুক্টোজ এটা ভাঙতে পারছি না, এটাই বেসিক। ঠিক আছে, তাহলে যারা 2টা তৈরি করবে অলিগোস্যাকারাইডের মধ্যে আবার ভাগ আছে। যদি 2টা তৈরি করে তাহলে ডাইস্যাকারাইড, 3টা করলে ট্রাইস্যাকারাইড, 4টা করলে টেট্রা, 5 করলে পেন্টা, 6 করলে হেক্সা, 7 করলে হেপ্টাস্যাকারাইড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডাইস্যাকারাইড। তাহলে ডাইস্যাকারাইড কারা আছে দেখো, সুক্রোজ, ল্যাকটোজ। যেরকম ল্যাকটোজকে তুমি যদি ভাঙো, ল্যাকটোজের সংকেত হচ্ছে এইটার মতোই। এটা যদি ল্যাকটোজ হয়, হ্যাঁ গঠন আলাদা নাকি? হ্যাঁ, গঠন আলাদা, এগুলি তো বলবো পরে। এখনো তৈরি হয় গ্লুকোজ, আর এখনো তৈরি হয় ল্যাকটোজ, এই সরি গ্যালাক্টোজ। তাহলে কি 2টা তৈরি হচ্ছে? এই সুক্রোজ, ল্যাকটোজ এরা হচ্ছে তাহলে কয়টা তৈরি করে? গ্লুকোজ আর ঠিক আছে। তারপরে যদি 3টা যারা পাই সেটা হচ্ছে র্যাপিনোজ। শুধু এদের উদাহরণগুলো ইম্পর্টেন্ট, আমি যতটুকু বলছি অতটুকুই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আর এগুলো আমি বোঝানোর জন্য বলছি। ঠিক আছে, তাহলে একটা মাত্র যদি আমার শর্করা তৈরি হয় তাহলে মনোস্যাকারাইড, সেটা হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ। যদি অলিগোস্যাকারাইড মানে যারা 2 থেকে 10, এটাও কিন্তু পলিস্যাকারাইডেরই একটা পার্ট, কিন্তু এটাকে আমি একটা স্পেসিফিক ভাগ করছি যে 2 থেকে 10-এর মধ্যে যদি থাকে তাহলে এদের আমরা বলছি অলিগোস্যাকারাইড। তাহলে 2 থাকলে ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননেন, আর হচ্ছে ডেকাস্যাকারাইড। এই 10টাকে আমরা বলছি, 9টাকে বলছি একসাথে অলিগোস্যাকারাইড। আর পলিস্যাকারাইড মানে অসংখ্য তৈরি হয়, যেরকম হচ্ছে সেলুলোজ, স্টার্চ, এরা হচ্ছে n সংখ্যক তৈরি হয়, এটা হচ্ছে 10-এর বেশি হয়। ঠিক আছে, তাহলে এটা গেল। এবার যদি কোনো শর্করার মধ্যে যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে, আমরা আগেই বলছি হাইড্রোক্স, এইটা এখানে যেগুলো ম্যাক্সিমাম সংখ্যক হচ্ছে তোমার হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, কিন্তু যদি অ্যালডিহাইড যুক্ত থাকে তাহলে এটাকে আমরা বলছি অ্যালডোজ। যদি কিটোন গ্রুপ থাকে তাহলে কিটোজ। ঠিক আছে, যেরকম গ্লুকোজ আর ফ্রুক্টোজ, তাহলে তুমি বলো এই অ্যালডোজ, তাহলে গ্লুকোজটা হচ্ছে তাহলে অ্যালডোজ, কারণ এখানে একটা CHO গ্রুপ আছে। দেখো এটাকে সংক্ষেপে লিখে দিচ্ছি, CH4 লিখে দিচ্ছি, কারণ CHOH হোল 4, কারণ এখানে দেখো এই জয়েন্টে দেখো 4টা CHOH আছে। এই যে দেখো এই কার্বনের CHOH আছে না, এরকম কয়টা কাইরাল কার্বন আছে? 1টা, 2টা, 3টা, 4টা এরকম জয়েন্টের কার্বন আছে। এর জন্য CHOH হোল 4 লিখে দিলাম, আর নিচের গ্রুপটা লিখে দিলাম, আর নিচের যে গ্রুপটা আছে সেটাকে লিখলাম CH2OH, এটাকে সংক্ষেপে লিখলাম। তাহলে এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে, তাহলে এটা গ্লুকোজটা হচ্ছে একটা অ্যালডোজ। যদি আমি আছে কিটোজ, তাহলে দেখো CH2OH, C ডবল বন্ড O, CHOH হোল 3, CH2OH। তাহলে এইটা হচ্ছে, তাহলে এটা ফ্রুক্টোজ, তাহলে একটা কি তাহলে একটা কিটোজের উদাহরণ হচ্ছে ফ্রুক্টোজ। বোঝা যাচ্ছে কথাটা বুঝাইতে পারলাম কি? যদি অ্যালডিহাইড গ্রুপ যদি থাকে সেই কার্বোহাইড্রেটে, তাকে অ্যালডোজ বলবো, আর যদি কিটোন থাকে তাহলে হচ্ছে কিটোজ। ঠিক আছে, এবার চলে আসি আমি হোমোপলিস্যাকারাইড আর হচ্ছে হেটারোপলিস্যাকারাইড। হোমো মানে হচ্ছে যে পলিস্যাকারাইডটাকে ভাঙলে আমি একই রকম তোমার হচ্ছে শর্করা পাবো, যেরকম সেলুলোজ, স্টার্চ, এদের তুমি ভাঙতে থাকো, এরা খালি গ্লুকোজেই পাবো, যেরকম গোল্লা, যেটা লাড্ডু বলছি, এক রকমের বন্দিয়েই পাবো। আমার কিছু কিছু দেখবা গোল্লা আছে লাল থাকে, হলুদ থাকে, নীল থাকে, বললাম তো ওইগুলো হচ্ছে কি হেটারো।
কথাটা বোঝা যাচ্ছে তো? তাহলে হেটারোস্যাকারাইড, তাহলে তাদের শুধু উদাহরণ লাগবে যে দেখো একই রকমের মনোস্যাকারাইড। যদি হোমোস্যাকারাইড যারা একই রকমের মনোস্যাকারাইড উৎপন্ন করবে, যেরকম স্টার্চ যেটা প্রাণীজ আর সেলুলোজ যেটা উদ্ভিজ্জ, ঠিক আছে? আর হেটারোস্যাকারাইড, হেটারোপলিস্যাকারাইড যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে এটা ইনসুলিন, ঠিক আছে? আমি একদম ইম্পর্টেন্ট জায়গাগুলোই একদম বাছে বাছে তুলে নিয়ে এসেছি না, তোমাদের এটা নোট করতে সুবিধা। তাহলে হেটারোপলিস্যাকারাইড মানে ইনসুলিন, যেখানে হচ্ছে খালি একরকম না বিভিন্ন রকম তৈরি হতে পারে, কালারিং লাড্ডু, ঠিক আছে? তাহলে এবার সব থেকে কম পরমাণুযুক্ত অ্যালডোজ, মানে একদম সবার শুরু যেটা আর কি, মানে যেখানে কি থাকবে, একটা আমাদের প্রথম কার্বোহাইড্রেটের সংখ্যাটাই কি ছিল, একাধিক হাইড্রোক্সিল গ্রুপ, মানে একটা হাইড্রোক্সিল গ্রুপে হবে না, তাহলে একাধিক হাইড্রোক্সিল গ্রুপ, আর ওইখানে আইদার একটা কিটোন থাকবে আর একটা অ্যালডিহাইড থাকবে। তাহলে দেখো সবচেয়ে কম কার্বন পরমাণু যুক্ত, তাহলে একের অধিক যদি ওইচ তৈরি করতে হয় তাহলে মিনিমাম 2টা ওইচ লাগবে, হ্যাঁ? আর 3 নাম্বারটার মধ্যে কি থাকবে গিয়ে, অ্যালডিহাইড কার্বন থাকবে। তাহলে মিনিমাম যে আমার সবচেয়ে কম কার্বন যুক্ত হয় সেটা হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড। এটার কার্বন পরমাণু হচ্ছে 3। সংকেতটা আমরা একটু দেখে নিই, দেখো তাহলে CHO দিলাম একটা, আরো 2টা কার্বন লাগবে, হ্যাঁ? আর একের অধিক বলছি OH, তাহলে এটা CHOH, এটা CH2OH, এটা হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড। কি কি বলছো? তাহলে গ্লিসারঅ্যালডিহাইড দেখো এর সংকেতটা এরকম, আমি এখানে এক লাইনে লিখছি যে প্রথমে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ CHOH CH2OH, তাহলে প্রথম হচ্ছে আমার এই গ্লিসারঅ্যালডিহাইড। আমরা এর থেকে পরবর্তীতে আমরা বাড়াবো। দেখো এটাকে যদি আমি আরো প্রিসাইসলি লিখি তাহলে দেখো এরকম ভাবে লিখতে পারি CHO HOH আর নিচে CH2OH, ঠিক আছে? এইবার যখন একাধিক হাইড্রোক্সিল গ্রুপ দিব, এখানে 2টা, এখানে হাইড্রোক্সিল গ্রুপ দেখো একের অধিক 2টি OH, তার মানে কি একাধিক আমার কন্ডিশন ইসে করলো, আমরা দেখলাম একাধিকের কন্ডিশনটা আমরা কি প্রতাপ বুঝতে পারছো তো? তাহলে একাধিক OH হলো। এবার আমরা এই গ্লিসারঅ্যালডিহাইডটাকে লিখলাম, ঠিক আছে? এবার আমাদের খুব ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে ডি কি আর এল কি, ঠিক আছে? তাহলে গ্লিসারঅ্যালডিহাইডের মধ্যে আমি দেখবো যে এখানে কি কোথাও DL যখন আসবে তখন কাইরাল কার্বনের গল্প আসবে, কাইরাল কার্বনের গল্প আসবে কিনা? তাহলে কাইরাল কার্বন কোন কার্বনগুলো? 4 রকম হাত আছে, তাহলে এখানে দেখো CHO, এখানে কার্বনের একটা হাতে ডবল বন্ডও আছে। CHO মানে কি, C ডাবল বন্ড H, তারপরে দেখো এখানে একটা OH দিলাম, এখানে একটা H দিলাম, আর নিচে হচ্ছে CH2OH। CH2OH-টাকে কেন আমি কাইরাল বলতে পারবো না? কারণ কার্বনের 2টা হাতে হাইড্রোজেন আছে, একাইরাল হয়ে যাচ্ছে, একাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু এই কার্বনটাকে ফোকাস করো, দেখো এই কার্বনের বাঁদিকে হাইড্রোজেন, ডান দিকে OH, নিচের দিকে CH2OH আর উপরের দিকে অ্যালডিহাইড, তাহলে এটা একটা কাইরাল কার্বন। এই কাইরাল কার্বনের এখন একটা জিনিস লক্ষ্য করো যে এই OH-টা কাইরাল কার্বনের সাপেক্ষে ডান দিকে আছে না বাঁ দিকে আছে? ডান দিকে। যদি ডান দিকে থাকে তাহলে ডি, বাঁ দিকে থাকলে লেফট ফর এল, ডি ফর ডান। তাহলে এখন আমরা প্রথমেই কাজ শুরু করলাম হচ্ছে ডি গ্লিসারঅ্যালডিহাইড। তাহলে এটা গ্লিসারঅ্যালডিহাইড বুঝলাম। এবার যেহেতু OH-টাকে আমি ডান দিকে লিখছি তাই এটার নিচে লিখছি ডি গ্লিসারঅ্যালডিহাইড। যদি OH-টাকে বাঁ দিকে লিখতাম এল গ্লিসারঅ্যালডিহাইড। তাহলে এটা হচ্ছে আমাদের মুখ্য এই প্রথম কাইরাল কার্বন, যেটা ফার্স্ট, ঠিক আছে? গ্লুকোজ, গ্লিসারঅ্যালডিহাইড এগুলো হচ্ছে প্রত্যেকটা মনোস্যাকারাইড। এবার আমরা এদেরকে বাড়াবো, এটার বিভিন্ন প্রসেসগুলো দেখা যায়, এটা বিভিন্ন প্রসেসগুলি আছে বাড়ানোর জন্য, যে কি করে আমরা আরেকটা হাইড্রোক্সিল গ্রুপ ঢুকাবো। দেখো এখানে গ্লিসারঅ্যালডিহাইড, তাহলে পরবর্তীতে আমি আরেকটা কার্বন সংখ্যা এখানে বাড়াচ্ছি। দেখো এখানে একটা কার্বন সংখ্যা কিন্তু আমি বাড়াইলাম না? তাহলে এইবার যে আমি কাইরাল কার্বন, আমি আরেকটা যে CHOH গ্রুপ অ্যাডিং নিউ CHOH গ্রুপ, একটা নতুন করে CHOH গ্রুপ ঢুকাইলাম মাঝখানে,
তাহলে দুইটা হয়ে গেল। এইবার দেখো এই ওইচটাকে আমি একবার ডান দিকেও দিতে পারি, একবার বাঁ দিকেও দিতে পারি। যখন ডান দিকে দিব তখন একরকম নাম, যখন বাঁ দিকে দিব তখন দেখো আরেক রকম নাম। এটা দেখো 4 কার্বন পরমাণু যুক্ত, তাই না? গ্লিসারঅ্যালডিহাইড হচ্ছে সব থেকে লোয়েস্ট, 3 দিয়ে শুরু, তারপরে 4, তারপরে আসবে এখান থেকে তুমি আরো বাড়াইতে পারো। আর একটা ঢুকবো তাহলে উপরে CHO রাখলা, নিচে আর এখানে এটার থেকে আবার দুইটা ভাগ হয়ে যাবে না? প্রথমটাকে ডান দিকে দিলা, এটা ওইচ তো আগেরই ছিল, এই ওইচটাও আগেরই ছিল, ঠিক আছে? CH2H এখানে CHO, তো এই আলাদা জায়গা এই কার্বনটা ফোকাস করো, আর এটা এবার বাঁ দিকে দিলাম, একবার ডান দিকে দিলাম, ঠিক আছে? বাচ্চা খুব সময় তো ম্যানেজ হয় বোধ হয়, নাকি ভুলে গেছি, যাই হোক। তো এটা হচ্ছে এরিথ্রোস থেকে আমরা আরো পাচ্ছি, ঠিক আছে? এবার থ্রিওস থেকেও তো আবার দুইটা পাবো। সেটা মনে রাখতে হবে। না, মনে রাখতে হবে না, এগুলো অসুবিধার কিছু নেই। যেখানে দিতে হবে না। আমি কয়েকটা যোগের নাম মনে রাখতে হবে, এটাই শুধু বলে রাখবো। তাহলে শুধু এটাকে ফোকাস করবা, এটাকে একবার এটা যা আছে তাই লিখলাম, কিন্তু নিচের টুকু যা আছে তাই লিখলাম। খালি উপরে একটা নতুন করে যেটা ঢুকাচ্ছি সেটা একবার ডান দিকে দেবো, একবার বাদিকে দেবো। এইটাই সূত্র। না এই সময় যাবে না। এটা ঢুকানো যায় এদিকে। এটা অনেকগুলো কম্বিনেশন করা যায় সাইডে দিয়ে। একবার 3 দিকে খালি এই 3টা এই চারদিকে 3টা হয়েছে, তাই না? হচ্ছে থ্রিওস থেকে, এই প্রত্যেকটাই কিন্তু ডি থেকে যেহেতু শুরু হচ্ছে, আমরা কিন্তু এই আইসোমারটাকে আমরা কিন্তু রাখছি, ডিটাকেই রাখছি ফিক্সড, ঠিক আছে? এল নিয়ে কাজ করছি না। তাহলে ডি থেকে যখন শুরু হবে প্রত্যেকটাই, তাহলে কি হবে? ডি হবে। এটাও ডি আইসোমার হবে, এটাও ডি আইসোমার হবে, এটাও ডি, এটাও ডি আইসোমার। কি বলছো? এল থেকে তো করা যেত। হ্যাঁ, এল থেকে করা যেত। আচ্ছা, একটা মজাদার জিনিস, আমরা হচ্ছে খাই কি, যখন খুব এনার্জির দরকার তখন আমরা কি খাই? গ্লুকন ডি খাই, ঠিক আছে? তাহলে তাহলে এটা হচ্ছে গ্লুকন ডি, মানে ডি গ্লুকোজ। খুব ওর মধ্যে কি থাকে তাহলে? হাই এনার্জি, হাই ক্যালোরি। কার্বোহাইড্রেট গুলি কি ইনস্ট্যান্ট এনার্জি দেয়, হাই এনার্জি, পাশাপাশি হচ্ছে ইনস্ট্যান্ট এনার্জি। তাহলে যারা সুগার ফ্রি আছে কি এল খায়। তারা খায় এল, এল এর মধ্যে কোনো ক্যালোরি এনার্জি থাকবে না, যেরকম খাবে ওরকম বের হয়ে যাবে। এটা আমরা বলছিলাম বোধহয় যে হ্যাঁ হ্যাঁ, এই যখন কায়রা কলম পড়াচ্ছিল প্রথম দিন। এই যে আমরা যেখানে চা খাচ্ছি, এখানে চিনি আছে, এটা কিন্তু ক্যালোরিফিক ভ্যালু আছে, কিন্তু যদি আমার বডিতে যদি ইনসুলিনের পার্সেন্টেজ কমে যায় তাহলে কিন্তু আমার সুগার হয়ে যাবে। অর্থাৎ আমার বডিতে হচ্ছে এক্সট্রা মাত্রায় হচ্ছে পার্সেন্টেজটা কি হতে থাকবে? বাড়তে থাকবে, ঠিক আছে? তখন এত সহজে হচ্ছে রক্তগুলো কোগুলেট করবে না, রক্ত ইতস্তত চড়তে থাকবে, ব্লাডের ফাংশন কমে যাবে, গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে কোনো ওষুধ কাজ করবে না। দেখো ওইখান থেকে 5 যেটা, সেটা হচ্ছে অ্যারাবিনোস। 5 যখন হয়ে যায় অ্যারাবিনোস। দেখো ওইচটাকে যখন বাঁ দিকে দেখছি তখন দেখছি অ্যারাবিনোস, যখন ডান দিকে লিখছি তখন রাইবোজ, ডি রাইবোজ, ঠিক আছে? এত কিছু মনে রাখতে হবে না, আমি শুধু যেই কয়টা নাম বলছি, যেরকম এই যে এখানে যেগুলো লিখছি এগুলো লাগবে না। এই ডি অ্যারাবিনোস আর ডি রাইবোজ, এই রাইবোজটা বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা ডিএনএ তে রাইবোজ শর্করাটা পাই, হ্যাঁ, ঠিক আছে? এটা শুধু একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে কোর্সটা দেওয়াই আছে, এটাও তো লাগবে না, কারণ আমরা রাইবোজ শর্করাটা পড়ি। এরপরে যখন অ্যারাবিনোস, দেখো এই অ্যারাবিনোসটা কেন মনে রাখতে লাগে? কারণ অ্যারাবিনোস থেকে হচ্ছে 2টা আইসোমার আছে। এর পরবর্তী অ্যারাবিনোজের পরের যে মেম্বারটা সেটা হচ্ছে গ্লুকোজ আর হচ্ছে ম্যানোজ। তাহলে দেখো এই যে এই কার্বনটাই দেখো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এই যে এই কার্বনটাকে
ওই যে কার্বনটা চেঞ্জ হচ্ছে না, এই কার্বনটাকে বলা হচ্ছে এপিমার। হ্যাপিমান। আমরা পরে দেখবো এটা এপিমার। ঠিক আছে, তাহলে গ্লুকোজের সাথে ম্যানোজের সম্পর্ক হচ্ছে এপিমারিক কার্বনে। এপিমার মানে ডি গ্লুকোজ এপিমারিক টু ডি ম্যানোজ। ঠিক আছে, তাহলে এই যে কার্বনটা নতুন করে অ্যাড হচ্ছে, ওই কার্বনটা হচ্ছে বাম ডান হচ্ছে, ওই কার্বনটার নাম তাহলে আমরা কি বলছি? এপিমারিক কার্বন। ঠিক আছে, যেটা তখন চেঞ্জ করছে, প্রত্যেকটা ডি নিয়ে কাজ করছে তো ডি হবে। ঠিক আছে, এবার চলে আসি সুগার, যে আমরা যে সুক্রোজগুলো পড়ছি এখানে আমরা দুইটা ভাগে ভাগ করব। ঠিক আছে, দুইটা ভাগে কি, একটা হচ্ছে বিজারক সুগার, একটা হচ্ছে অবিজারক সুগার। তাহলে বিজারক সুগার কাদের বলবো, অবিজারক সুগার কাদের বলবো? এবার আমরা যখন অ্যালডিহাইড পড়ছিলাম তখন আমরা দুইটা জিনিস পড়ছিলাম, একটা হচ্ছে টোলেন্স আর একটা হচ্ছে ফেলিং। মনে পড়ে টোলেন্স আর ফেলিং এর কথা? তোমাদের গল্পের আকারে বলছিলাম যে যদি অ্যালডিহাইড আর কিটোনকে পার্থক্য করতে হয় তাহলে টোলেন্স আর ফেলিং দরকার। ঠিক আছে, কিটোনগুলো টোলেন্স আর ফেলিংকে বিজারিত করতে পারে না, কিন্তু অ্যালডিহাইডগুলি টোলেন্স আর একে বিজয়ী করতে পারে। অ্যালডিহাইড কত ধরনের অ্যালডিহাইড পাবো আমরা? দুই ধরনের অ্যালডিহাইড পাই। কি কি? একটা অ্যারোমেটিক, একটা অ্যালিফেটিক। অ্যালডিহাইডগুলি টোলেন্স এবং ফেলিংকে বিজারিত করতে পারে, টোলেন্স প্লাস ফেলিং দ্রবণকে বিজারিত করে, কিটন পারে কিন্তু কিটন পারে না। বিজারিত করে। ঠিক আছে, আর কিটোন পারে না। ঠিক আছে, তাহলে এই অ্যালডিহাইড আমরা এটা অর্গানিক হিসেবে বলছি যে এই অ্যালডিহাইড এটার মধ্যে আমি তাহলে দুই রকম পাই, একটা অ্যালিফেটিক, এই টোলেন্সকে আর ফেলিংকে। তাহলে টোলেন্স ফেলিং দিয়ে আমরা কি করি? প্রথমে অ্যারোমেটিক আর এই টোলেন্স দিয়ে প্রথমে আমরা অ্যালডিহাইড আর কিটোনকে ইসে করি, আর ফেলিং দিয়ে করি হচ্ছে অ্যালিফেটিক আর অ্যারোমেটিককে আলাদা। এটা একটু বলে দিয়ে যাই, এই ফেলিং দিয়ে, ফেলিং হচ্ছে অ্যালিফেটিক যারা ওইটা ওকে বিজারিত করতে পারে, অ্যালিফেটিক হচ্ছে পারে, অ্যারোমেটিক পারে। এটা আমি অ্যালডিহাইড কিটোনের চ্যাপ্টারের কথা বলছি। তাহলে অ্যারোমেটিক অ্যালডিহাইড যারা ওরা ফেলিং দ্রবণকে কি করতে পারে না? বিজারিত করতে পারে না। ঠিক আছে, তাহলে অ্যালডিহাইডগুলি কি বলছে? টোলেন্স ও ফেলিংকে বিজারিত করতে পারে। আর কিটোন হচ্ছে কি? তাহলে টোলেন্স আর ফেলিংকে পারে না। আমি একটু ইনফরমেশন অ্যাডভান্স দিয়ে দিচ্ছি এখানে, যে অ্যালিফেটিক অ্যালডিহাইডগুলি টোলেন্স এবং ফেলিংকে বিজারিত করতে পারে, তাহলে অ্যারোমেটিকগুলি কিন্তু ফেলিংকে বিজারিত করতে পারে না। এটা দিয়ে কিন্তু অ্যালিফেটিক এবং অ্যারোমেটিকের কিন্তু সেপারেশন করা হয়, এর জন্যই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কিটোন যারা থাকবে, যে সমস্ত শর্করায় কিটোনিক গ্রুপ থাকবে তারা তাহলে বিজারক সুগার, সরি অবিজারক সুগার, কারণ এরা তো বিজারিত করতে পারে না, কিটোনগুলো তো বিজারিত করতে পারে না। তাহলে এরা হচ্ছে কিটোন গ্রুপ যেখানে থাকবে যে সমস্ত শর্করায়, তাহলে এটা হচ্ছে অবিজারক। যেরকম ফ্রুক্টোজ আর গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে, ওরা তো ফেলিং টোলেন্সকে বিজারিত করবে, তাহলে ওরা হচ্ছে কি? বিজারক সুগার। এই যারা যারা বিজারিত করবে ফেলিং টোলেন্সকে, বিজারক সুগার। তাহলে দেখো বিজারক সুগার, তাহলে যারা বলছে ফেলিং বা টোলেন্সকে হচ্ছে বিজারিত করতে পারে, তাহলে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ কেন লিখছি? ফুটুস তো ইয়ে না, সিও গ্রুপ না? দুইটাই হচ্ছে টোলেন্সকে বিষে করে, ও ফেলিংটা আবার কিটোন আবার ফেলিংকে পারে না। ঠিক আছে, এই যেটা বলছি যাই হোক। হ্যাঁ, ফিলিংটা করে ঠিক আছে, এই ফ্রুক্টোজটা একটু স্পেশাল টাইপ এখানে। তো যেটা বলছিলাম আমরা অ্যালডিহাইড এবং কিটোনকে আমরা টোলেন্স ফেলিং দিয়ে ভাগ করছি। তো এবার এখানে ওই ফ্রুক্টোজটা একটু স্পেশাল দেখাচ্ছে। এই ফ্রুক্টোজটা বলছে কি যে এ বিজারক সুগারের মধ্যেই পড়বে। এই হচ্ছে এই তোমার একটাকে এই টোলেন্সকে হচ্ছে বিজারিত করতে পারে। ঠিক আছে, যেরকম সমস্ত মনোস্যাকারাইড যেগুলি আছে, সমস্ত মনোস্যাকারাইড কেন প্রত্যেকটাতে কি থাকবে? কার্বনিল গ্রুপ থাকবে। তাহলে এদের হচ্ছে কার্বনিল গ্রুপ, সেই অ্যালডিহাইডই হোক আর সেই হোক। আর যে সমস্ত তোমার ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড থাকে ম্যাক্সিমাম, তাদের ক্ষেত্রে কিন্তু এই কার্বনিল গ্রুপগুলো থাকে, কিন্তু এদের হচ্ছে বিভিন্ন চেয়ার ফর্মে যাবে,
বা বিভিন্ন রকম ওদের স্ট্রাকচার হওয়ার জন্য ওইগুলো হচ্ছে ব্লক হয়ে থাকে। সুক্রোজের মধ্যে কী হয়, ফ্রুক্টোজ গ্লুকোজ দুইটাই থাকে, কিন্তু ওদের কার্বনিল গ্রুপগুলো ফ্রি থাকে না। ওরা যখন জয়েন্ট হয় তখন আমরা দেখবো ওদের হচ্ছে অক্সিজেন ওই কার্বনিল গ্রুপ দিয়ে হচ্ছে একটা সঙ্গে লিখে থাকে। ঠিক আছে, তাহলে এই অবিজারক সুগার মনে রাখবা যে বিজারক সুগার প্রত্যেকটা মনোস্যাকারাইডেই আমরা কি বলছি তাহলে বিজারক সুগার। আর অবিজারক সুগার তারা যাদের মধ্যে বলছে কার্বনিল গ্রুপগুলো ফ্রিতে নাই, যেরকম ডাইস্যাকারাইড, সুক্রোজ, তারপরে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। এই গ্লাইকোজেনটা কোথায় থাকে বলছিলাম আমরা, বডিতে থাকে, লিভারে কিন্তু গ্লাইকোজেন সঞ্চিত থাকে। আর এখানে কিন্তু এই ভিটামিন এও পাওয়া যায়, যেটা আমাদের ভবিষ্যতের জন্য সঞ্চয় হয়ে থাকে। মাসেলে কিন্তু এই গ্লাইকোজেন সঞ্চয় থাকে। নাহলে এই যে দেখবা অনেকদিন তুমি খাচ্ছ না, তারপরে তোমার বডিতে এনার্জি আছে কোত্থেকে পাই, গ্লাইকোজেন থেকে আসে। না, আস্তে আস্তে শুকাইতে থাকবে মাসেলগুলোতে তো গ্লাইকোজেনগুলো সঞ্চিত থাকে। মানুষ বেশি খাইলে পরে মোটা হয়, কি হাড্ডি তো মোটা হয় না, মোটা হয় মাসেলগুলো। তার মানে মাসেলের মধ্যে হচ্ছে কি গ্লাইকোজেনগুলো সঞ্চিত থাকে। যখন তোমার বাইরে থেকে পুষ্টি পাচ্ছ না, মানুষ কি মনে হচ্ছে একদিন না খেলে 2 দিন না খেলে অনশন যখন করে মানুষ রোগা হয়ে যায় কেন, তখন মাসেল থেকে ওই যে গ্লাইকোজেনগুলো আসতে থাকে, ওরা হচ্ছে এনার্জিগুলো সাপ্লাই করে। ঠিক আছে, এবার যখন এনার্জি সাপ্লাই করবে তখন মাসেলগুলোতে গ্লাইকোজেন কমতে থাকলে মাসেলের ভলিউম কমতে থাকবে, এর জন্য আস্তে আস্তে রোগা হতে থাকবে। আচ্ছা, ডিএল নামকরণ। তাহলে এদের ডিএল নামকরণ আমরা বলছি আগে, যে কাইরাল কার্বনের রেসপেক্টে, কাইরাল কার্বনের রেসপেক্টে ওইচ না, শুধু যে কোনো কিছুর ক্ষেত্রে কাইরাল কার্বনের রেসপেক্টে হায়ার প্রায়োরিটি গ্রুপ থাকলে ডান দিকে থাকলে ডি, আর হায়ার প্রায়োরিটি গ্রুপ বাম দিক, বাম ফর লেফট, তাহলে হচ্ছে থাকে। ঠিক আছে, কারণ জল থেকে তো খালি ওই যে ওই হাইড্রোলিসিসটা হবে, জলটা দিয়ে তোমার ওই হ্যাঁ, আরে জলটা কি করবে, জলটা হচ্ছে আমাদের যে বডিতে সুক্রোজগুলো আছে বা গ্লাইকোজেনগুলো আছে, এদের তোমাকে ভাঙতে হবে। যদি তুমি জল না খেয়ে থাকতে পারবে না, তো তোমাকে জল খাইতেই হবে। জল না দিলে আদ্র বিশ্লেষণটা হবে কি করে, আমি ভাঙবো কি করে? আমরা যে লিখছি সুক্রোজটাকে C12H22O11, এখানে হাইড্রোলিসিস করার জন্য তোমার জল দরকার। এখান থেকে তোমার এটা তৈরি হচ্ছে। যদি তুমি জলীয় পদার্থ বডিতে শুকায় যায়, তাহলে গ্লাইকোজেন গুলো ভাঙবে না, জলের অভাবে মানুষ মরে যাবে। এই জন্য কই জল খাই ঠিক আছে, এইবার আসবো হচ্ছে আমরা দেখবো বিভিন্ন রকম হেক্সোজ আসবে, পেন্টোজ আসবে, টেট্রোজ আসবে। তার মানে কি আমরা দেখছি হচ্ছে কিটোজ আর আমরা কিটোজ আর অ্যালডোজ পড়ছি। ঠিক আছে, এবার অ্যালডিহাইড গ্রুপ থাকলে থাকবে হচ্ছে অ্যালডোজ। এই যে অ্যালডিহাইড গ্রুপ যদি থাকে তাহলে বলছে অ্যালডোজ, আর যদি কিটোন গ্রুপ থাকে তাহলে কিটোজ। কিন্তু যদি এন ইকুয়ালস টু, যদি কার্বন যদি 5টা হয়, তাহলে আমরা বলবো হচ্ছে অ্যালডো পেন্টোজ। অ্যালডোজটাকে, অ্যালডোজের ডোজটাকে একটু ভাগবো, তাহলে অ্যালডো পেন্টোজ এখানে লিখেই আছে দেখো। আর যদি C6 থাকে তাহলে অ্যালডো হেক্সোজ। যদি C4 থাকে তাহলে টেট্রোজ, এই 4 অ্যালডো টেট্রোজ। ঠিক বলছি, ঠিক আছে, এবার যদি কিটোন গ্রুপ থাকে কিটোজ। এবার বলছে পেন্টোজ, তাহলে 5 কার্বন পরমাণু যুক্ত মনোস্যাকারাইড। আমরা 5 কার্বন যুক্ত মনোস্যাকারাইড গুলো দেখছি হচ্ছে ডি এর, যদি দেখি একটা অ্যারাবিনোজ, একটা হচ্ছে রাইবোজ, তাহলে রাইবোজ। যদি সেখানে কিটোন গ্রুপ থাকে তাহলে কিটোপেন্টোজ ওদের জেনারেল নাম। ঠিক আছে, তাহলে কিটোন গ্রুপ থাকলে কিটোপেন্টোজ। আর যদি তাহলে একই রকম হচ্ছে, যদি সি মান বলছে 5 হলে হচ্ছে কিটোপেন্টোজ, হেক্সোজ, কিটো হেক্সোজ, হেক্সোবেন। আস্তে আস্তে তোমাদের নামগুলো অ্যাডপ্ট হইতে থাকবে, অসুবিধা নেই। কিটো হেক্সোজ তোমাদের নতুন তো একটু, এর জন্য অ্যাডপ্ট করতে একটু টাইম লাগবে। কিটো টেট্রোজ। তাহলে বোঝা গেল। তাহলে আমরা প্রথম থেকে একবার ভাবি, আমরা তাহলে আদ্র বিশ্লেষণের ভিত্তিতে একবার ভাঙলাম, আরেকবার আমরা ভাঙলাম হচ্ছে মিষ্টি হিসাবে। একটা হচ্ছে শর্করা, একটা অশর্করা। অশর্করা কেন বলছি, কারণ এগুলো হচ্ছে স্বাদ পার নাই, জলেও অদ্রাব্য। ঠিক আছে,
তাহলে ওইখান থেকে আমরা দেখলাম যে সেলুলোজটা হচ্ছে অশর্করা, স্টার্চটা আবার দেখলাম শর্করা, গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলি হচ্ছে আবার শর্করা, জলের দ্রাব্য এবং মিষ্টি। আর মনে রাখবা মধুতে থাকে হচ্ছে ডি ফ্রুক্টোজ, প্রকৃতিতে সব থেকে বেশি পাওয়া মিষ্টি। মধু 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 খুব মিষ্টি না, মধুতে থাকে হচ্ছে ডি ফ্রুক্টোজ। মধু চুলের মধ্যে দিলে চুল পাকে কেন স্যার? হুম শুনছিলাম কেন? আমি জানি না, আমি শুনে স্টপ করি। কেটে যাক। ঠিক, একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে দেখো আমরা গ্লিসারঅ্যালডিহাইডে দেখলাম একটাই মাত্র কার্বন, ঠিক আছে। যখন আমরা অ্যারাবিনোজ বা রাইবোজে গেলাম তখন দেখলাম তিনটা কাইরাল কার্বন। টোটাল কার্বন তো দুইটা, তো দুই মাথায় থাকছে, ঠিক আছে। মাঝখানে যে CHOH গুলো থাকছে, তাহলে CHOH কার্বনের গুলাই হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন, হ্যাঁ। CHOH ওই গ্রুপের কার্বনগুলি হলো কাইরাল কার্বন। কাইরাল কার্বন। কেন? কারণ এই কার্বনগুলি হচ্ছে আমরা বলছি এটাকে কাইরাল মানে হচ্ছে অপ্রতিসম, কিন্তু আমাদের মনে রাখার বুদ্ধিটা কি? মনে রাখার বুদ্ধিটা হচ্ছে 4 হাতে 4টা আলাদা গ্রুপ থাকবে। এবার যদি যে কোনো 2 হাতে যদি একই রকম গ্রুপ থাকে তাহলে কি প্রতিসম? তাহলে প্রতিসম হয়ে যাবে। একই রকম যদি গ্রুপ থাকে তাহলে প্রতিসম হয়ে যাচ্ছে। এবার 4 হাতে যদি 4টা, তাহলে কি হচ্ছে? বডিটা কি হচ্ছে? ব্যালেন্স থাকবে না, তাই তো? তাহলে ইমব্যালেন্স যদি হয়ে যায় তাহলে সেটাকে অপ্রতিসম বলছি। সেটা তখনই সম্ভব যখন কার্বনের 4 হাতে চারটা আলাদা আলাদা গ্রুপ থাকবে। তাহলে CHOH গ্রুপের এই কার্বনগুলি বলছি কাইরাল কার্বন। তাহলে এবারে যদি কোথাও যদি কাইরাল কার্বন দেখি, তাহলে সেই কাইরাল কার্বনগুলি থাকা অবস্থায় তাহলে এদের অনেকগুলি আলোকীয় সমবায় তৈরি হবে। আমরা তো এতক্ষণ পর্যন্ত সব এগুলো 2 ডাইমেনশনালি দেখছি, কিন্তু এরা তো অ্যাকচুয়ালি 2 ডাইমেনশনালি থাকে না, এরা থাকে 3 ডাইমেনশনাল স্ট্রাকচারে, যেটা যথেষ্টই টাফ, ঠিক আছে। এর জন্য একটু শর্টকাট মনে রাখবা, যতগুলি কাইরাল কার্বন থাকবে তার হচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে ততগুলি হচ্ছে কি তার আলোকীয় সমবয়ব বা আলোক সক্রিয় সমবয়ব। দেখো যদি কোনো যৌগে অপ্রতিসম বা কাইরাল কার্বনের সংখ্যা n হয়, তবে আলোক সক্রিয় সমবয়বের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। যদি আমরা অ্যারাবিনোজ বা রাইবোজের ক্ষেত্রে বলি তাহলে তাদের এসে হবে কয়টা? 3টা হচ্ছে কাইরাল কার্বন অ্যারাবিনোজ আর রাইবোজের ক্ষেত্রে, তাহলে পাবো 8টা। রাইবোজ ডি রাইবোজ বা ডি অ্যারাবিনোজ বিনোজ, এদের অপটিক্যালি অ্যাক্টিভ যৌগ পাবো হচ্ছে কয়টা? তাহলে 2 এর কিউব মানে 8। আর যদি ডি গ্লুকোজ বা ডি ফ্রুক্টোজের ক্ষেত্রে বলি, ও ডি গ্লুকোজ আর ফ্রুক্টোজের বেলায় আলাদা হবে। ডি গ্লুকোজের বেলায় হবে অপটিক্যালি অ্যাক্টিভ যৌগ হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মানে 16টা। ফ্রুক্টোজে থাকে 3টা কাইরাল কার্বন, তাহলে 2 এর পাওয়ার 8 হয়ে যাবে। মানে CHOH বললাম এই জন্য শর্টকাটে, যে CHOH যতগুলি থাকবে তার ততগুলি কাইরাল কার্বন, ঠিক আছে। এবার দেখো আমরা একটু আগে এপিমার বলছি, এবার বলছি এপিমারটা বলছিলাম। তাহলে এপিমারটা মনে রাখার বুদ্ধি হচ্ছে C2 কার্বনটা। এপিমার কার্বন যেটাকে আমরা বলছি দেখো C2 কার্বন। কেন? কারণ যখনই কোথাও একটা কার্যকরী গ্রুপ দিচ্ছি আমি, কিটোন বলো, আমি একদম সবার প্রথমে চলে যাবো, এইটা একটু না বললে হবে না। সংজ্ঞাটা দেখো, আমরা ইউপ্যাক নাম পড়ছিলাম, যদি একের বেশি যদি কার্যকরী গ্রুপ থাকে তাহলে একটা প্রধান হয়ে যাবে, একটা অপ্রধান হয়ে যাবে। এবার কোন যৌগের মধ্যে যদি 2টাই গ্রুপ থাকে তাহলে প্রধান গ্রুপ হিসেবে নামকরণটা হবে। দেখো এবার অ্যালডিহাইড বা কিটোনগুলোর ক্ষেত্রে দেখো, তাহলে এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, এখানে OH গ্রুপ আছে, তাহলে মুখ্য গ্রুপ কোনটা? অ্যালডিহাইড গ্রুপ। তাহলে এটার থেকে নাম্বারিং শুরু হবে, যাই বলো তাই বলো, OH এর সাপেক্ষে নিশ্চয়ই হবে না। তাহলে এটাকে আমরা কত নাম্বার কার্বন ধরবো? 1। যদি আমি কিটোজ গুলার ক্ষেত্রে ধরি তাহলে দেখো এবার CO, কিন্তু CO থেকে তো শুরু করতে পারছি না, কারণ তখন দেখবো COটা যেদিক থেকে গেলে কাছে পাবো, তাহলে এদিক দিয়ে আসবো 1 2, ঠিক আছে। তা আমি যদি অ্যালডোহেক্সোজ গুলার ক্ষেত্রে বলি তাহলে অ্যালডিহাইড গ্রুপের কার্বনটা হচ্ছে 1 নাম্বার কার্বন, ঠিক আছে। এবার যখন দেখো তোমাদের এপিমার বলছিলাম, তাহলে এটা যদি আমি 1 নাম্বার কার্বন ধরি তাহলে এটা হয়ে গেল কত নাম্বার কার্বন? তাহলে ভেজাল হচ্ছে কোথায়? 2 নাম্বার। এই 2 নাম্বার কার্বনটাকে বলা হচ্ছে এপিমারিক কার্বন।
সিটু কার্বন যেটাকে আমরা বলছি C2। সিটি কার্বনের চেঞ্জের জন্যই হচ্ছে এপিমার। এই যে দেখো, এই জন্য এই দেখো CHO, দেখো এইটা ওইসি এটার ওইচটা কোন দিকে আছে, ডান সাইডে ডি আর এটার ক্ষেত্রে এটার ওইচটা কোথায় আছে, ঠিক আছে। তাহলে এই C2 কার্বনে দেখো এনোমার, এটা কিন্তু একটা MCQ এ কোশ্চেন আসে যে এপিমারিক কার্বন আমরা কোন কার্বনের জন্য হয়, C1 C2 C3 C4। তাহলে এপিমার তৈরি হবে C2 কার্বন, ঠিক আছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট টার্ম আছে, সেটা হচ্ছে অ্যানোমার। সেই অ্যানোমারটা একটু পরে আসবো যখন ওসাজন যাবে। আর নামটা ভুলে যাচ্ছে, ফিউরানো স্ট্রাকচারগুলো যখন আছে, পাইরানোস ফিউরানো যে, ওইখানে একটা ইম্পর্টেন্ট এই দুইটা টার্ম মনে রাখবা। এপিমার হচ্ছে C2 এর জন্য, আর অ্যানোমার আসবে হচ্ছে C1 এর জন্য। অ্যানোমারটা আমরা একটু পরে আসবো। সিওন মধ্যে সি দিয়ে এপিমারে ইটা হচ্ছে পরে, আর অ্যানোমারে এ হচ্ছে আগে। এ হচ্ছে একের জন্য, আর এই এপিমার আর অ্যানোমারে খুব গন্ডগোল লাগবেই। অ্যানোমারে এ আগে, ও সবার প্রথম কার্বনই থাকবে, সেটা কত তাহলে C1। আর এপিমার হচ্ছে অ্যানোমারের পরে, ওই জন্য C2, কারণ এ আগে ই হচ্ছে পরে। অ্যালফাবেটিক্যালি এ আগে শুনে দেখি ই পরে, তাহলে এ মানে হচ্ছে C1 আর এপিমার মানে হচ্ছে C2। এটা মনে রাখবো, এটা MCQ এর জন্য। অ্যানোমারিক গঠনগুলো পরে বলছি। আচ্ছা, তাহলে রাইবোজ এবার দেখো, রাইবোজ আর আমরা পড়ছি হচ্ছে RNA মানে কি, রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে রাইবোজ, তাই তো। কিন্তু যখন আমরা বলি হচ্ছে DNA, তাহলে ডিঅক্সি কথাটা আসবে। তাহলে অক্সি আর ডিঅক্সির মধ্যে ডিফারেন্সটা কি? ডি এর মধ্যে থাকবে না, ডি না, না দিতে বলো। ডি মানে তো ডান সাইডে থাকবে ডি মানে কি? ডিঅক্সি। আচ্ছা, যখন পেট খারাপ হয় তখন কি বলে? ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন জল মানে নাই, কি? শরীরে জলের কম। জল বিয়োজন, জল সরে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, আর রিহাইড্রেশন মানে কি? আবার পুনরায় জল আসছে। এর জন্য ORS, ওরাল রিহাইড্রেটেড। আর বলে ম্যাক্সিমাম যেগুলো ডায়রিয়া রোগ হয়, এগুলো মরে হচ্ছে ডিহাইড্রেশনের জন্য, মানে বডি থেকে জলীয় পদার্থের পরিমাণ কমে যায়। তো জল যদি কমে যায় তাহলে আর হাইড্রোলিসিস গুলো হবে কি করে, আমরা শক্তিগুলো বডিতে পাবো কেমন করে? এর জন্য বাইরে থেকে হচ্ছে প্রচুর পরিমাণে জল দেওয়া হয়। যদি কেউ ডায়রিয়া পেশেন্ট হয়, ওকে তুমি যদি বাইরে থেকে খালি জলেই খাওয়াও, হালকা একটু গ্লুকোজ দিয়ে, ধরো লবণ জল খাও, একটু গ্লুকোজ দিয়ে খাও, তাহলে কি হচ্ছে, জলের ঘাটতিটা মিটে যাবে। ও ওষুধ না থাকলে ও মরবে না, লোকটা বাইচে যাবে। ওষুধটা সারতে টাইম লাগবে, কিন্তু বাইচে যাবে। কিন্তু যদি জল না দেওয়া মরে যাবে, ডিহাইড্রেশনে মরে। ডায়রিয়ার ম্যাক্সিমাম রোগ হচ্ছে ডিহাইড্রেশনে মরে। তাহলে ডিহাইড্রেশন, ডি কথাটা মানে হচ্ছে অপসারণ, ঠিক আছে। তাহলে এবার দেখো রাইবোজ, রাইবোজ থেকে যখন আমি একটা OH গ্রুপ সরাই দিব, তখনই বলবো ডিঅক্সি, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। এর জন্যই দেখো যে রাইবোজ থেকে কি করে ডিঅক্সি আসে। দেখো দেখো এখানে একটা OH গ্রুপকে আমি কি করব, সরাই দেব, সরাই দিয়ে একটা হাইড্রোজেন ঢুকাই দিব। এই দেখো একটি OH হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত করে দিলাম, তাহলে কি হয়ে গেল, ডিঅক্সি রাইবোজ ডিএনএ। এটা হচ্ছে এইখান থেকে যে নিউক্লিক অ্যাসিডটা তৈরি হবে সেটা হচ্ছে RNA। আর এখান থেকে যদি একটা OH সরাই দিই তাহলে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোজ, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই ডি মানে হচ্ছে অপসারণ, ঠিক আছে। অ্যাজ ফর এক্সাম্পল ডিহাইড্রেশন, মনে রাখবে ডিহাইড্রেশন, ঠিক আছে। তাহলে একটা OH কে আমি ডিঅক্সি যেহেতু বলছে, অপসারণ করব, তাহলে একটা অক্সি গ্রুপ হাইড্রোক্সি গ্রুপ একটি OH গ্রুপ অপসারিত হচ্ছে, ঠিক আছে। আর সেটা যাবে কিন্তু এপিমারিক, অবশ্যই, ঠিক আছে। এটা এপিমারিক OH একটু কিন্তু
ঠিক আছে, হয়তো এগুলি তোমাদের এই পরীক্ষায় এত লেভেলের কোশ্চেন আসে না, খুব কম। ঠিক আছে, কিন্তু এমসিকিউ আবার এগুলো তোমাদের জ্বালাবে এগুলোর জন্য। ঠিক আছে, এবার চলে আসে তাহলে ডি গ্লুকোজ। আমরা এখন ডি গ্লুকোজ নিয়েই পড়বো। আচ্ছা, যখন হসপিটালে যাই তাহলে স্যালাইন লাগায়, স্যালাইনটার মধ্যে দেখছো কখনো কি লেখা থাকে? না স্যার, হ্যাঁ, বলছিল না 78% আরে ওটা তো নর্মাল স্যালাইন বলছি, যেটা 0.84%। ঠিক আছে, ওইটার নাম হচ্ছে ডেক্সট্রোজ। দেখবা ওই যে হ্যাঁ শুনছি। ডেক্সট্রোজ, ওটা লেখা ডেক্সট্রোজ, মানে ডি গ্লুকোজটাকে একসাথে বলে হচ্ছে ডেক্সট্রোজ। ঠিক আছে, এই ডি গ্লুকোজটাই দেওয়া হয় স্যালাইনের মধ্যে, এটা হচ্ছে স্যালাইনে থাকে। একটু রক্ত দেখো স্যালাইনের বোতলে এটা লেখা থাকে, ডেক্সট্রোজ কথাটা লেখা থাকে স্যালাইনের বোতলে। স্যালাইন ঢাললে বলে কেন ঠিক হবে? ডাইরেক্ট শর্করা দিয়েছে, ডাইরেক্ট শর্করাটা রক্তে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি ওই শর্করাটা যদি বাইরের থেকে খাও তাহলে হবে না? দেরি হবে, জল দিয়ে খাইলে হবে না? রিসিভ হবে না স্যার, ঢুকতে দেরি হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি লোকটা কি ওই বাইরের থেকে যদি আমি জল দিয়ে গ্লুকন ডি খাই, আর একজনকে বাইরে থেকে হচ্ছে স্যালাইনটা দেওয়া হচ্ছে, তাহলে কোনটা বেশি এফেক্টিভ? হ্যাঁ, স্যালাইনটা বেশি এফেক্টিভ। কেন আমি বাইরে থেকে গ্লুকন ডি খাওয়া লোকটাকে বাঁচায় রাখতে পারবো না? লোকটাকে বাঁচায় রাখতে পারবো যদি লোকটা যদি ওই জলটা খায় বমি না করে। ঠিক আছে, এর জন্য যারা দেখবে বমি করতে থাকে, খুব ওষুধ খাইতে পারে না, কিছু করতে পারে না, তাদের কিন্তু স্যালাইনটা দেয়। আর এখনের যে হাতুড়ে ডাক্তার আইসা দেখলে স্যালাইনটা লাগাইলো, একটা স্যালাইন মানে 200 টাকা দাম হয়ে গেল। স্যালাইন চেঞ্জ করতেছে 200 টাকা, স্যালাইন চেঞ্জ করতেছে 200 টাকা। কারণ ঠিক আছে, আর আমার যখন এরকম হয়, আমি যখন এগুলো জানলাম আর কি কলেজে পড়তে পড়তে, তখন থেকে আমি আর স্যালাইন লাগাই না। মানে আমি এমনিতেও স্যালাইন খাই নাই কোনোদিনও। ঠিক আছে, যদি কারো স্যালাইন খাইতে হয়, যেরকম ডিহাইড্রেশনের রোগী, স্যালাইন দিচ্ছে, গ্লুকোজ সাপ্লাই করছে, আরে আমি বলছি তো ওকে গ্লুকন ডির জলটা গুলায় রাখ, ওআরএস জলটা গুলায় ও একটু পরে পরে খাক না। এবার জল আমাদের ডাইজেস্ট হয়ে রক্তে পৌঁছাইতে 10 মিনিটও টাইম লাগে না। জল আমাদের পেটে যাবে, দেখবা জল খুব খিদা পাইছে, জল খাবা, দেখবা 10-15 মিনিটের মধ্যে আবার খিদা পাওয়া যাবে, কারণ ওই পাকস্থলী ফাঁকা করেই দিবে 10 মিনিটের মধ্যে। জলটা তাহলে কোথায় যাচ্ছে? অক্সিজেনের সাথে, এই রক্তের সাথে মিশে যাচ্ছে, তাই তো? তাহলে এইখানে এই জলের থেকে ওই গ্লুকোজগুলো অ্যাবজর্ব হবে আমাদের ওই যে অ্যালভিওলাই এগুলো দিয়ে, ক্ষুদ্রান্তে বৃহদান্তে এগুলোতে কি হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে। তাহলে এই ডি গ্লুকোজটাই হচ্ছে ডেক্সট্রোজ। ঠিক আছে, মনে থাকে যেন। আর এই যে এই ডি গ্লুকোজের জলীয় দ্রবণ বলছে দক্ষিণাবর্তী। এইবার এখান থেকে একটু তোমাদের কঠিন পার্ট শুরু হয়ে গেল। দক্ষিণাবর্তী, হ্যাঁ, হ্যাঁ, এই যে তোমাদের মনে রাখো এবার, এই যে ডি কথাটা, আমি তো ডি হচ্ছে শর্টকাট বলার জন্য বলছিলাম যে ডি ফর ডান, অ্যাকচুয়ালি ডি ফর হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, আর এল ফর হচ্ছে লিভো রোটেটরি। এটাকে বাংলায় বলা হচ্ছে ডেক্সট্রো রোটে, মানে দক্ষিণাবর্তী, আর এল ফর হচ্ছে বামাবর্তী। কিছুই না, দক্ষিণাবর্তী মানে ঘড়ি কাটার দিকে, এটার জন্য আমরা প্লাস সাইন ইউজ করি, আর এটার জন্য আমরা মাইনাস সাইন ইউজ করি। ঠিক আছে, এই যে এই গ্লুকোজের যেটা ডেক্সট্রো রোটেটরি থাকে, এটাকে আমরা বলছি হচ্ছে ডেক্সট্রোজ। ডেক্সট্রোজ কথাটা আসে হচ্ছে, দেখো এটা ডি গ্লুকোজের জলীয় দ্রবণ। এই যে ডি গ্লুকোজটা যেটা নিচ্ছে, কি হলো, খাবে জল, মনোযোগ থাকবে অন্যদিকে তো হবেই। ঠিক আছে, তাহলে এই ডেক্সট্রোটরি রোটেশনের জন্য মানে দক্ষিণাবর্তী রোটেশন হয়। দক্ষিণাবর্তী, এবার রোটেশনটা কি জিনিস, রোটেশনটা কেন হয়, কিভাবে হয়? পিটাবো, ওটা একটু ইচ্ছে করলাম যে এদের হচ্ছে ঘূর্ণনটা কি, তাহলে তলটাকে কোন দিকে ঘোরাচ্ছে, দক্ষিণ দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। এই তলটাকে যদি এরকম একটা তল থাকে, তলটাকে তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে।
ঠিক আছে, এবার যত অ্যাঙ্গেলে ঘোরাবে তার রোটেশন পাবো। যদি ঘড়ি কাটার দিকে ঘোরায় তাহলে প্লাস রোটেশন বলছি, আর যদি তলটাকে এরকম ঘোরায় তাহলে হচ্ছে মাইনাস। এবার যদি এই তলটাকে যদি 60 ডিগ্রি ঘোরায় তাহলে প্লাস 60 ডিগ্রি, যদি এদিকে যদি 30 ডিগ্রি ঘোরায় তাহলে মাইনাস 30 ডিগ্রি। ঠিক আছে, এইবার ধরো এরকম আমরা দেখবো একটু পরেই যে এই দুইটা পাশাপাশি তল আছে। ধরো সুক্রোজ, সুক্রোজের মধ্যে কে কে জোড়া লেগে আছে? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। ঠিক আছে, তাহলে গ্লুকোজটা কি যাবে ডান দিকে ঘোরাইতে, আবার ফ্রুক্টোজটা দেখবো কি বাঁ দিকে ঘোরাইতে চাই। তাহলে দুইটার একটা রেজাল্টেন্ট হবে। তাহলে এটা যতটা এদিকে যাও, এবার যদি এটা বেশি হয় তাহলে একটু এরকম হিলা থাকবে, আবার এটা যদি এদিকে থাকে তাহলে একটু এদিকে, যদি এটা বেশি হয় তাহলে এদিকে হিলা থাকার চেষ্টা করবে। এরপরে আসবে আমরা অ্যানোমার্কি। যাই হোক, এটা গ্লুকোজ আর ফ্রুক্টোজের ক্ষেত্রে বললাম। হ্যাঁ, ঠিক আছে, যাই হোক, এটা পরে আসছে যে এটার হচ্ছে তখন একটা লব্ধি তৈরি হয়। তাহলে ডি গ্লুকোজের জলীয় দ্রবণের দক্ষিণাবর্তী, তাই এটাকে আমরা বলছি ডেক্সট্রোরোটেটরি রোটেশন, তাই এটা হচ্ছে ডি গ্লুকোজ। এরপরে আমরা দেখবো হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা যেখানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ এই বিক্রিয়াটা খুব দেয়, সেটা হচ্ছে যে 3 অণু ফিনাইল হাইড্রোজেনের সাথে আলাদা আলাদা, মানে একটা একটা করে দিলে আলটিমেটলি 3 অণু ফিনাইল হাইড্রোজেনের সাথে যখন গ্লুকোজগুলো বিক্রিয়া করে তখন ওসাজন তৈরি করে। একদম সেম জিনিস যেটা ফ্রুক্টোজও তৈরি করে। এই ওসাজনের গঠনটা দেখো। কি হলো? এই বিক্রিয়াটা দেয় তোমাদের, এটাকে বলে ওসাজন। কিছু বোঝা যাচ্ছে রণদীপ, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে সব? মাথার উপর দিয়ে যাচ্ছে রণদীপ, মাথার উপর দিয়ে কিছু যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে তো বাউন্সার, এর জন্য ভিডিওটা আছে, একটু শুনবা কথা বলে জানবে। ওসাজন, ঠিক আছে। এই গ্লুকোজের যেমন ওসাজন তৈরি করে, এই গ্লুকোজ ফ্রুক্টোজও সেম ওসাজন তৈরি করে। ঠিক আছে, যখন এদের ইন্টার কনভার্টিবিলিটি হয়, যে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ তৈরি করা, ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ তৈরি করা, তখন থ্রু এই ইন্টারমিডিয়েট দিয়ে যাইতে হবে। ঠিক আছে, আর এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা, যেখানে সেকেন্ড স্টেপে একটা ঘটনা ঘটে, সেটাকে বলা হচ্ছে অ্যামাডোরি পুনর্বিন্যাস। এই কোশ্চেনটা আসে যে অ্যামাডোরি পুনর্বিন্যাস কোন বিক্রিয়া দেখা যায়? গ্লুকোজ থেকে ঠিক আছে, ওসাজন গঠনে অ্যামাডোরি পুনর্বিন্যাসটা দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, এটা খুব বেশি ডিটেলসে দরকার নাই, আমিও জানি না। আচ্ছা, গ্লুকোজের CHO গ্রুপের উপস্থিতি প্রমাণ করা হয় Br2H2 এর সাথে বিক্রিয়া করে গ্লুকোনিক অ্যাসিড। অর্থাৎ এটা কি হয় দেখো, এই চুপ, গ্লুকোনিক অ্যাসিডের সংকেতটা দেখে না, একটা গ্লুকোনিক অ্যাসিড, গ্লুকারিক অ্যাসিড, এই সংকেতগুলো লাগবে। আজকে বোধহয় প্রোটিনটা ধরা যাবে না। 10টা 51 না, এটা 51। হ্যাঁ, তাহলে এখানে বলছি ব্রোমিন আর জল, এটা জারণ ঘটাবে। ঠিক আছে, কাদের জারণ ঘটায়? যে সমস্ত হচ্ছে তীব্র অক্সিডাইজিং গ্রুপ, মানে যেগুলো তীব্র তাড়াতাড়ি যে জারণ হয়, এখান থেকে এই CHO গ্রুপটা COH গ্রুপে কনভার্ট হয়ে যায়। অ্যাসিড হয়ে গেল। ওসাজনটা কিছু না, গ্লুকোজগুলোর সঙ্গে যখন অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের বিক্রিয়া করানো হয় তখন ওসাজন তৈরি হয়। এই বিক্রিয়াটা লাগে, এটাকে ওসাজন বলে। এই গঠনটা তোমাদের শিখতে হবে। ঠিক আছে, একদম এরকম ভাবে আসে। আর এখানে একটা কথা, অ্যামাডোরি পুনর্বিন্যাসটা বেশি ইম্পর্টেন্ট, এটা শর্ট কোশ্চেনের জন্য। এখনকার যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড, তাতে করে এটা দিতে পারে, হ্যাঁ দিতে পারে, দেওয়ার প্রবাবিলিটি আছে। এটা হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড। দেখো গ্লুকোনিক অ্যাসিডটা কি হচ্ছে, দেখো এই অ্যালডিহাইড গ্রুপটা আছে কিনা, একমাত্র এই Br2H2 যে কোনো CHO গ্রুপকে এই COOH গ্রুপে কনভার্ট করে হচ্ছে ব্রোমিন আর হচ্ছে জল, যে কোনো জায়গায়। হ্যাঁ, এটা দিয়ে যেহেতু তখন অ্যাসিড আসলে অ্যাসিডের একরকম ধর্ম হয়ে যাবে না, অ্যালডিহাইড একরকম ধর্ম দেখাবে, অ্যাসিড একরকম ধর্ম দেখাবে। যে এই প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা প্রমাণ আছে, কিন্তু যে এই গ্লুকোজে যে 5টা হাইড্রোক্সিল গ্রুপ আছে, সেটা কি, তার প্রমাণ কি করে আমরা পাই? ঠিক আছে, এই যে অ্যালডিহাইড গ্রুপ আছে, তার প্রমাণ আমরা কি করে পাবো?
তাই যে বললো এই একটা প্রমাণ হচ্ছে কি যে ব্রোমিন জলের সাথে বিক্রিয়া করলে এটা অ্যাসিড গ্রুপ পাওয়া যায়, যেটা অ্যালডিহাইড গ্রুপ থাকলেই সম্ভব অ্যাসিড গ্রুপটা হওয়া। ঠিক আছে, আর যে এই ওইচগুলো, ঠিক আছে, এই ওইচগুলো সবগুলো হচ্ছে অ্যাসিটাল ফর্মেশন করে, অ্যাসিটাল। ঠিক আছে, অ্যাসিটাল মানে কিছু না, এটার সাথে যদি অ্যালকোহলের বিক্রিয়া করো তাহলে OCH3 হয়ে যায়। ঠিক আছে, এগুলি আসে পরে, খুব যখন সময় পেলে এগুলো করাবো। তাহলে যাই হোক, আমরা গ্লুকোজের CHO গ্রুপের উপস্থিতি প্রমাণ করার পরীক্ষা হচ্ছে কি ব্রোমিন জলের পরীক্ষা। এই যে এই লাল বর্ণের এই ব্রোমিন জলের বর্ণ কি লাল ঠিক আছে। তারপরে তারপরে দেখো এই যে এই অ্যালডিহাইড গ্রুপটা, এই যে এই অ্যালডিহাইড গ্রুপটা যে প্রান্তীয় অবস্থানে আছে তার জন্য যে পরীক্ষা সেটা হচ্ছে HCN এর সাথে পরীক্ষা। আমরা অ্যালডিহাইড গ্রুপটা তুমি মাঝখানেও লিখতে পারতাম, ফ্রুক্টোজের মধ্যে CO গ্রুপটা কোথায়, মিডিলে না 2 নম্বরে না, কিন্তু অ্যালডিহাইড গ্রুপটা আমরা কি সবসময় টপে লিখছি বা নিচেও লিখতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা সেটার উপস্থিতি হবে হচ্ছে HCN দিয়ে। এটা দেখাবো, মনে হচ্ছে কয়েকজনের খুব বেশি লোড হয়ে যাচ্ছে। কয় কি প্রমাণ করতে পারি এটা প্রমাণ করতে পারো, প্রান্তীয় সেটা প্রমাণ করতে পারি। আরে বাহ, তুমি একটা গঠন এই দিয়ে দিলা, তোমার ইসে লাগবে না? এটা কি অ্যাভোগাড্রো প্রকল্প নাকি যে বললাম হয়ে গেল? এর জন্য অ্যাভোগাড্রো এখনো সূত্ররূপে ইসেই পাইলো না। HCN দিলে কি হবে, এই সায়ানাইডগুলো হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলগুলো কি খুঁজে? নিউক্লিওফিলিক সেন্টার খুঁজবে যেখানে অ্যাটাক করতে পারে। এখানে সবথেকে ভালো নিউক্লিওফিলিক সেন্টার হচ্ছে কার্বনিল গ্রুপ। আমরা আগে পড়ছিলাম যে নিউক্লিওফিলিক সেন্টার হচ্ছে ভেরি গুড হচ্ছে কার্বনিল গ্রুপ। এই সায়ানাইডটা এসে এখানে অ্যাটাক করে দেবে। তাহলে এখান থেকে দেখো কি তৈরি হচ্ছে, সি থেকে একটা OH তৈরি হয়ে গেল, আর একটা H এখানে আছে, আর একটা সায়ানাইড, এই CH আর এখানে সায়ানাইড, CHOH হোল 4 CH2। ঠিক আছে, এবার এখানে হচ্ছে তুমি শুধুমাত্র যদি জল দাও তাহলে এই CNটা কি হয়ে যাবে, CN গ্রুপটা কি হয়, অ্যাসিড গ্রুপে কনভার্ট হয় সব। অ্যাসিড হয়ে গেল। এখান থেকে কি বোঝা গেলো যে প্রান্তীয়তা আছে এরকম কি? হ্যাঁ, যদি ইন্টারমিডিয়েটে হইতো তাহলে ইন্টারমিডিয়েটে COH গ্রুপ ফর্মেশন হতো। ঠিক আছে, হ্যাঁ, আর ইন্টারমিডিয়েটে যদি হইতো তাহলে CNটা এত সহজে অ্যাটাক করতে পারতো না। কেন বলো তো? ভিতরে থাকতো তাহলে স্টেরিক রিপালশন হতো না। যেরকম ফ্রুক্টোজের ভিতরে কি আছে C ডাবল বন্ড, ওটা স্টেরিকের জন্য এই CNটা এত সহজে অ্যাটাক করতে পারতো না, রেডিলি অ্যাটাক করে যাবে। এবং এখান থেকে তোমার যখন এই অ্যাসিড তৈরি হবে, তো অ্যাসিডকে যদি তুমি হিট করো, সোডা লাইম সহ হিট করার কথা মনে আছে তো? যাই হোক, অ্যাসিডকে যদি হিট করো না, অ্যাসিডের থেকে বুদবুদ বের হয়ে আসতে থাকবে, যেটা কার্বন ডাই অক্সাইডের বুদবুদ। তুমি যদি এটা এই বিক্রিয়া করায় যদি একটু হিট দাও, এখান থেকে বাবলস উঠে আসবে এই দ্রবণ থেকে। এই বাবলসগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এবার সেই বাবলসগুলো কার্বন ডাই অক্সাইড কিনা সেটা কি করে প্রমাণ করব? সেটা হচ্ছে স্বচ্ছ চুন জল দিয়ে পাস করাবো, চুন জলটাকে ঘোলা করে দেবো। একটা প্রসেস না তো, এখানে হচ্ছে একটা গ্রুপ অফ রিয়াকশন, মানে যে কার্বন ডাই অক্সাইড আমি পাচ্ছি, আমি অক্সিজেন পাচ্ছি, কোনো একটা বিক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হচ্ছে, সেটা আমি কি করে বুঝবো? সেখানে একটা মোমবাতি জ্বালায় রাখবো, বদ্ধ পাত্রে মোমবাতি জ্বালায় রাখবো। যদি মোমবাতিটা যদি না নিবে, তার মানে বুঝতে পারবো এখান থেকে অক্সিজেন আছে এখানে। আর কার্বন ডাই অক্সাইড আছে কিনা সেখানে আমরা চুন জলের উপর দিয়ে পাস করাবো। চুন জলটা কার্বন ডাই অক্সাইডকে ধরে এখানে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে, আর ক্যালসিয়াম কার্বনেট জলটাকে ঘোলা করে দেবে। ঠিক আছে, আর ওইখানে কার্বন মনোক্সাইড আছে কিনা সেটা বোঝারও বুদ্ধি আছে। সেখানে একটু আগুন লাগাই দেবো এই গ্যাসটাকে। অক্সিজেন যদি জ্বলে তাহলে কোনো কালার হবে না, আর অক্সিজেন তো জ্বলতেই সাহায্য করে। কার্বন ডাই অক্সাইড গ্যাস পুড়ে না, পুরার ক্ষমতা আছে। কার্বন মনোক্সাইড গ্যাস যদি তুমি পোড়াও নীল শিখায়, হাইড্রোজেন নীল শুকায় যাবে, হাইড্রোজেনের নীল শিখা যাবে। তাহলে হ্যাঁ, তাহলে তখন এবার এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? হাইড্রোজেন বেশি জ্বলবে, না, দুইটাই জ্বলবে। এবার যখন হাইড্রোজেন গ্যাস জ্বলবে তখন তো জল উৎপন্ন হবে,
আর যখন কার্বন মনোক্সাইড গ্যাস জ্বলবে তখন তো কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করবে। এবার সেটা কার্বন ডাই অক্সাইড কিনা তখন চুন জলের উপর দিয়ে পাস করাবো। অনেকগুলো আলাদা 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 ক্ষেত। এইবার সেটা জল হাইড্রোজেনকে পোড়ালে তো জল উৎপন্ন হবে, সেটা জল আছে কিনা সেটা আমরা কপার সালফেট একটা তোমার শুষ্ক কপার সালফেট রেখে দেবো, অনাদ্র কপার সালফেট। যদি দেখি কপার সালফেটের কালারটা চেঞ্জ হচ্ছে, তার মানে কপার সালফেট ওইখান থেকে জলের অণুগুলো শোষণ করছে। অনেক ধরনের এক্সপেরিমেন্ট। এইদিকে ব্যক্তির বই এক রকমের ক্লাস করতে থাকে তুই গেছিস কই আচ্ছা, তাহলে প্রান্তীয় অবস্থানের জন্য হচ্ছে আমরা HCN দিয়ে টেস্ট করা হয়। এখানে বিভিন্নভাবে বলবে যে প্রান্তীয় অবস্থানে যে CH2 আছে এটা টেস্ট করা হয় হচ্ছে ওসাজন বিক্রিয়া দ্বারা, ব্রোমিন জল দ্বারা, HCN দ্বারা, না হচ্ছে অ্যাসিটানাইট্রাইট দ্বারা। ঠিক আছে, এই বিক্রিয়াগুলো অত বেশি লাগে না, আমি তবু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর বলা যায় না কখন লাগবে। আর হচ্ছে যে 5টা ওইচ আছে গ্লুকোজের, যেহেতু আমরা গ্লুকোজ নিয়ে পড়ছি না, এই গ্লুকোজে 5টা ওইচ আছে, এটা পরীক্ষা করা হয় অ্যাসিটিক অ্যানহাইড্রাইট দ্বারা। এর সাথে বিক্রিয়া করে গ্লুকোজ পেন্টা অ্যাসিটেট ফর্ম করে। এই পেন্টা অ্যাসিটেটের আবার আলাদা কিছু প্রপার্টিজ আছে, যে পেন্টা অ্যাসিটেটে ফর্ম হচ্ছে তাহলে তার হচ্ছে কি মলিকুলার ওয়েট অনেক বেড়ে যায়। ওয়েট শুধু এইটুকু মনে রাখবা যে 5টা ওইচ আছে, এই 5টা ওইচ হচ্ছে পেন্টা অ্যাসিটেট গঠন করবে। ঠিক আছে, আপাতত এইটুকু এইভাবেই মনে রাখো। নেক্সট রিভিশনে আমি একদম চেষ্টা করবো আরও ভালো করে বোঝানোর। ঠিক আছে, এবার মিউটার রোটেশনটা আসতে বললে একটু মাথাটা তোমাদের গন্ডগোল হবে। মিউটার রোটেশনটা যেহেতু লাইটের পার্ট, এটা পরের দিন। ঠিক আছে, মিউটার রোটেশন আছে, ইনভার্সন অফ সুগার আছে, প্রোক্টোজ নিয়েও বলার আছে। তারপরে এই যে দেখো নিম্নতর অ্যালডোজ থেকে উচ্চতর অ্যালডোজ, মানে ধরো রাইবোজ থেকে আমরা কি করে ম্যানোজ তৈরি করবো বা গ্লুকোজ তৈরি করবো। এই যে কিলিয়ানি ফিশার সংশ্লেষ, এগুলো টাফ আছে। তোমাদের বন্ধ করে